নতুন করে মিঠির প্রেগন্যান্সি টেস্ট করানো স্বতন্ত্র, যদিও রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছায়নি। রিপোর্ট হাতে এলে তবেই আসল সত্যি সামনে আসবে। অন্যদিকে স্বতন্ত্রের জীবনে এলো অন্য এক মেয়ে। তবে কি এবার কমলিনী স্বতন্ত্রের জীবনে আসবে নতুন ঝড়? বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী মিঠিকে বলে, মিঠিমা, আমি তো তোকে বলেছিলাম তুই এই বাচ্চাটা রাখতে চাস কি না। তুই তো বলেছিস তুই বাচ্চাটা রাখতে চাইছিস। তো এখন তো তোকে নিজের যত্ন নিতে হবে মা। তোর নিজের শরীরের খেয়াল রাখতে হবে। খুব বেশি চিন্তা করা যাবে না। ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে হবে। একজন মানুষে তুই আরেকটা মানুষকে এই পৃথিবীর আলো বাতাস দেখাবি। তার যে অনেক বড় দায়িত্ব রে মা। তোকে সেই দায়িত্বগুলো পালন করতে হবে। তোর নিজের যত্ন নিতে হবে, তবেই তো সুস্থ সবল একটি সন্তানের জন্ম দিতে পারবি। মিঠি বলে, কিন্তু মা, আমার তো তবু টেনশন হচ্ছে। না মানে যদি আগেই সবাই জেনে যায়, তবে তো আমার বাচ্চাটাকে সারা জীবন অবৈধর তকমা নিয়ে বাঁচতে হবে। কমলিনী বলে, সেজন্যই তো তোর নতুন কাকু এত সব ব্যবস্থাপনা করছে। মিঠি বলে, আমি বুঝতে পারছি মা, সবটাই বুঝতে পারছি। তবুও কি চিন্তা হবে না বলো? স্বতন্ত্র বলে, না, চিন্তা হবে না। মিঠি, তুই তোর সব চিন্তা আমাদের ওপরে ছেড়ে দে। তুই নিজে একটুও চিন্তা করবি না। তখনই ঘরের দরজায় এসে দাঁড়ায় বর্ষা। বর্ষা দরজায় দাঁড়িয়ে বলে, আসবো? স্বতন্ত্র, কমলিনী সবাই সাবধান হয়ে যায়। কথা বলা বন্ধ করে দেয়। বর্ষা এসে বলে, তোমরা কি জরুরি কোনো বিষয়ে আলোচনা করছিলে? না মানে আমি তোমাদের জন্য চা বানিয়েছিলাম, সেটাই বলছিলাম আর কি। তখনই স্বতন্ত্র বলে, তুমি যাও, আমরা আসছি, আমরা একটা জরুরি বিষয়ে কথা বলছি। বর্ষা মিঠিকে বলে, মিঠি, তুমি কি কিছু খাবে? মিঠি বলে, না, এখন আমি কিছু খাবো না। বর্ষা বলে, ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমার তো আবার খাওয়াতেই যত সমস্যা। তুমি তো ঠিক করে কোনো খাবার খেতেই পারছো না। তোমার মুখে বুঝি রুচি নেই, তাই না? আচ্ছা, আমি কি তোমার জন্য আচার বানিয়ে আনবো? আচার আনলে বুঝি তুমি খুব ভালো খেতে পারতে, আমার মনে হচ্ছে। স্বতন্ত্র বলে, ও এখন আচার কেন খাবে? ওর তো এমনিতেই গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, এ অবস্থায় আচার খাওয়া মোটেই ঠিক না। বর্ষা বলে, না না নতুন কাকু, ওই তোমার বাপের বাড়ির পাশে এক বৌদি থাকতো। সেই বৌদিরও না মিঠির মতন এমনই সব সমস্যা শুরু হয়েছিল। হঠাৎ গা গোলাতো, বমি হতো, মাথা ঘুরতো। বৌদি তো কিচ্ছু খেতে পারতো না। তখন বৌদি আচার বানিয়ে খেত, আর আচার খাওয়ার পরে তার মুখের রুচি হতো। তাই ভাবলাম মিঠিরও যদি মুখের রুচি ফিরে আসে। ওহো, দেখো আমি কত বড় একটা ভুল করলাম। সে বৌদি তো আবার প্রেগনেন্ট ছিল। আমাদের মিঠি রানী তো আর প্রেগনেন্ট নয়। তখনই কমলিনী বলে, এসব কি কথা বলছো তুমি? হ্যাঁ, ও কেন আচার খেতে যাবে? তখনই মিঠি বলে, বর্ষাদি, তুমি কি ঘুরিয়ে ফিরে আমাকে কোনো কথা বলতে চাইছো? কমলিনী বলে, এখানে ঘুরিয়ে ফিরে কথা বলার কি আছে? বর্ষা বলে, সেটাই তো মামুনি, মিঠি কি যে বলে না, আমি আবার ঘুরিয়ে ফিরে কি কথা বলবো? তখনই স্বতন্ত্র বলে, বর্ষা, এখানে আমরা মিঠির কোর্সের ব্যাপারে কথা বলছিলাম। ওকে তো বাইরে যেতে হবে, সে বিষয়ে আলোচনা করছিলাম। তুমি এখন যাও, আমরা আসছি। বর্ষা বলে, ও, মিঠি তো আবার বাড়িতে থাকবে না। তখনই মিঠি বলে, হ্যাঁ, আমি বাড়িতে থাকবো না তো। স্বতন্ত্র বলে, 5-6 মাসের জন্য একটা কোর্স করবে। তখনই বর্ষা বলে, 5-6 মাস? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছে, হিসেব একদম ক্লিয়ার। তখনই মিঠি বলে, মানে? বর্ষা বলে, না মানে এই তো 5-6 মাসেরই কোর্স করতে হবে তোমাকে। মিঠি বলে, শোনো, কোর্সটা 5-6 মাসেরও হতে পারে, আবার 3-4 মাসেরও হতে পারে, আবার 1 বছরেরও হতে পারবে। আচ্ছা, তুমি আমার লেখাপড়া নিয়ে এত কেন ভাবছো? নিজে তো লেখাপড়া বাদ দিয়ে বসে আছো। নিজে যদি লেখাপড়া করতে তো তোমার সময় ভালো কাটতো, আর আমাদেরও এত সব অবান্তর প্রশ্নের উত্তর দিতে হতো না। তখনই বর্ষা বলে, মিঠি, তুমি আমার উপরে রেগে কেন যাচ্ছ বলো? আমি তো তোমার বৌদি, তাই না? ঠিক আছে, তুমি কোর্স করতে চাইছো, করো। কি বলো তো, তোমার বিয়েটা পিছিয়ে গেল তো সেজন্যই একটু মন খারাপ লাগছিল। তাতে কি, তুমি কোর্স শেষ করো। কোর্স যদি শেষ না হয়, তুমি তো আবার বিয়েও করতে পারবে না। এটা শুনে কমলিনী বলে, মানে বিয়ে করতে পারবে না মানেটা কি? বর্ষা বলে, না মানে এই তো কোর্স শেষ করে একেবারে হাত পা ঝাড়া হয়ে তারপরে বিয়ের পিঁড়িতে বসবে। মিঠি বলে, এখানে আবার ঝাড়া হাত পায়ের কি হলো? বর্ষা বলে, বারে, তুমি লেখাপড়া বাদ দিয়ে এখন যদি বিয়ে করো, তো বিয়ের পরে তো আবার লেখাপড়ার চাপ আসবে। সেটা তো আরেক অসুবিধা, তাই না? তাই লেখাপড়া একেবারে শেষ করে তারপরে বিয়ের পিঁড়িতে বসবে। আমি সেটাই বলছিলাম। স্বতন্ত্র বলে, মিঠি একটা কথা ঠিকই বলেছে। এখন যদি মিঠি কোর্স না করে বিয়ে করে, তো বিয়ের পরে লেখাপড়ার চাপ আসবে। তার থেকে বরং কোর্স শেষ করে তারপরে বিয়ে করুক, সেটাই ভালো হবে। বিয়ের পরে তোদের নিজেদের কিছু সময় কাটানোরও ব্যাপার আছে, এদিক ওদিক ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, সেগুলো খুব ভালোভাবেই করতে পারবে। যাই হোক বর্ষা, এইসব নিয়ে তোমাকে এত ভাবতে হবে না।
তুমি তো চা বানিয়েছো বলছো, চলো তোমার বানানো চা তো আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপরে সবাই ওখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। স্বতন্ত্র বাইরে থেকে এসে কমলিনী মিঠিকে ঘরে ডাকে। মিঠুলও সেখানে ছিল, কমলিনী মিঠিকে খাইয়ে দিচ্ছিল। তাই খাবারটা পাশে রেখে সবাই মিলে স্বতন্ত্রর ডাকে ঘরে যায়। আর বর্ষা আড়ি পেতে দেখে। বর্ষা মনে মনে ভাবে, তোমরা কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো সেটা আমাকে জানতেই হবে। স্বতন্ত্র ঘরে এসে কমলিনীকে একটি ডায়েট চার্ট দেয়। কমলিনী বলে, ইউরিন টেস্টের রিপোর্ট এখনও ডক্টর দেয়নি? স্বতন্ত্র বলে, না, কি একটা সমস্যার কারণে ওটা কাল দেবে। আমি ভেবেছিলাম এই ডায়েট চার্ট আর ইউরিন টেস্টের রিপোর্ট দুটো একসাথেই আনবো, কিন্তু রিপোর্টটা কাল দেবে, ওটা কাল নিয়ে আসবো, আপাতত এটা রাখো মিঠি। তখনই কমলিনী বলে, না না, মিঠিকে দিতে হবে না, আমায় দাও। মানে আমি তো ওর খাবার দাবার বানাবো, ও নিয়ে কী করবে? ও যত্ন করে রাখতে পারবে না, হারিয়ে ফেলবে। এই বেলে কমলিনী ডায়েট চার্ট নেয় আর আলমারিতে তুলে রাখে। বর্ষা বলে, শাশুড়ি মায়ের এই এক গুণ খুব ভালো লাগে, শাশুড়ি মা কখনো আলমারি লক করে না। যাই হোক, পরে কাগজটা ঠিকই দেখে নেব। অন্যদিকে স্বতন্ত্ররা কথা বলতে থাকে। যদিও বর্ষা আড়ি পেতে আছে, তবে কোনো কথাই স্পষ্ট করে শুনতে পাচ্ছে না। বর্ষা মনে মনে ভাবে, হঠাৎ করেই নতুন কাকু কিসের কাগজপত্র দিচ্ছে? বাড়ির দলিল টলিল করছে নাকি আবার? রুদ্র কি কিছু ভাগ পাবে? নাকি ওই মিঠির কোনো ডক্টরি রিপোর্ট? যাই হোক, একটা ডকুমেন্টস যদি আমার হাতে আসে, তারপরে আমি তোমাদের দেখাবো মজা। তোমরা আমাকে দীর্ঘদিন বাপের বাড়িতে ফেলে রেখেছিলে, আনতে চাওনি, কেউ আনার নামও নেওনি। আমি তোমাদের সবাইকে মজা বোঝাবো, পাই শুধু কোনো ডকুমেন্টস। বর্ষা মনে মনে ফোন দিয়ে এঁটে রেখেছে। অন্যদিকে স্বতন্ত্র কমলিনীদের বলে, একটা ভালো খবর আছে জানো তো? মানে ভালো খবর কিনা জানি না, তোমরা শুনলেই বুঝতে পারবে। আমার একজন ছাত্রী আছে, না মানে যে কিনা আমাকে খুবই পছন্দ করে। মানে বলে না, কিছু কিছু ছাত্রছাত্রী এমন থাকে ভীষণ ইমোশনাল, তো সেই মেয়েটিও তেমন। সবসময় আমার দিকে হা করে তাকিয়ে থাকে, আবার হঠাৎ হঠাৎ আমাকে দেখে কেঁদেও দেয়। কমলিনী বলে, ও মা, কাঁদে কেন? স্বতন্ত্র বলে, ভীষণ ইমোশনাল, আমাকে খুব পছন্দ করে, আর সেজন্যই ও আমার ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। এটা শুনে মিঠি বলে, বাবা নতুন কাকু, সেই মেয়েটা কি আমার চেয়ে তোমায় বেশি ভালোবাসে নাকি? স্বতন্ত্র বলে, এই হয়েছে আমার হিংসুটে মেয়ে। তখনই মিঠি বলে, হিংসে করব না, আমার নতুন কাকুর ভাগ আমি কাউকে দেব না। তখনই কমলিনী বলে, তো মেয়েটি কেমন? স্বতন্ত্র বলে, কেমন আর, এই মিঠির বয়সী। কমলিনী বলে, না মানে আমি বলতে চেয়েছি মেয়েটি কি দেখতে সুন্দর? স্বতন্ত্র বলে, আমি তো মানুষকে কখনো ওইভাবে দেখি না, আমি মানুষকে মানুষের মতো করে দেখি। মিটির বারে নতুন কাকু, এটা কোনো কথা হলো? মানুষ তো মানুষের মতোই দেখতে হবে, তবে মেয়েটা সুন্দর কিনা, কেমন দেখতে, সেটাই জানতে চাইছি আমরা। স্বতন্ত্র বলে, দেখো, আমি ওইভাবে কারো সৌন্দর্য দেখি না। আমার কাছে সৌন্দর্য মানে হলো তার শিক্ষা, তার জ্ঞান। আমার কাছে সৌন্দর্য মানে হলো তার কথা বলার ধরন, তার আচরণ। বুঝেছ? মিটির বলে, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। যাই হোক, এখন আমরা সবাই এখানে। ওদিকে বর্ষাদি নিচে একা আছে, কখন আবার হুট করে ওপরে চলে আসবে, আমাদের কোন কথা শুনতে কোন কথা শুনে ফেলবে। তার থেকে বরং আমরা নিচে যাই, চল মিঠি। এই বলে মিঠিকে নিয়ে নিচে যায়। অন্যদিকে কমলিনী স্বতন্ত্রের সামনে দাঁড়িয়ে বলে, আর আমাকে কেমন দেখতে? স্বতন্ত্র বলে, তোমাকে তোমাকে তো আমি সেভাবে কখনো দেখিনি। কমলিনী বলে, মানে তুমি আমাকে সেভাবে কোনোদিন দেখোনি? স্বতন্ত্র বলে, দেখো, আমার কাছে তো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নারী, তাই তোমাকে আলাদা করে আর কী বা বলবো। তাছাড়া তুমি অন্য কার চোখে কেমন সেটা তো আমি জানি না, আমার চোখে তুমি অসাধারণ, পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। এখন অন্য কারোর চোখে তুমি স্বাভাবিক হতেও পারো, সেটা তো আমি বলতে পারবো না। কমলিনী বলে, বুঝলাম। এরপরেই স্বতন্ত্র কমলিনীকে জড়িয়ে ধরে। কমলিনী বলে, কি করছোটা কি? বাড়িতে লোকজন ভর্তি, কে কোথা থেকে দেখে ফেলবে। স্বতন্ত্র বলে, তাতে কি হয়েছে কমলিনী? কমলিনী বলে, জানো, মাঝে মাঝে মনে হয় আমি শুধু আমার জীবনের দুঃখ, দায়িত্ব, দায় সব কিছু তোমাকে দিয়েছি, জ্বালা যন্ত্রণাই দিয়েছি, কখনোই তোমাকে সুখী করতে পারিনি। তখনই স্বতন্ত্র বলে, হয়তোবা আমাদের জীবনের কালরাত্রি এখনও ঘোচেনি, তাতে কি, আমি আমার নিঃশ্বাসে প্রশ্বাসে তোমাকে অনুভব করি। আমি তোমার ভালোবাসায় নিয়েই বেঁচে আছি কমলিনী। এতদিন হয়েছে কমলিনী স্বতন্ত্রের বিয়ে হয়েছে, কিন্তু কমলিনী এখনও স্বাভাবিকভাবে স্বতন্ত্রের কাছে আসতে পারেনি, স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কে স্থাপন করতে পারেনি। সংসারের জটিলতা থেকে এখনও কমলিনী স্বতন্ত্রের হতে পারেনি। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।